2009 সালের 24শে নভেম্বর রাতের ঘন অন্ধকারে যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের বিখ্যাত এবং ভয়ঙ্কর নাটিপাটি গুহার সামনে একদল অভিযাত্রী জড়ো হয়েছিল। এই দলের মধ্যে ছিলেন 26 বছর বয়সী মেডিকেল ছাত্র জন এবং তার ভাই যশ। জন ছিলেন অত্যন্ত দুঃসাহসিক এবং অ্যাডভেঞ্চার প্রিয়। ছুটিতে ঘরে ফিরে আসার সময় সে ঠিক করেছিলেন নিজের পুরনো শখ গুহা অভিযান আবারও নতুন করে উপভোগ করবে। তবে সে বুঝতে পারেনি যে এই অভিযানের ভেতরে লুকিয়ে আছে তার জীবনের সবথেকে ভয়াবহ অভিজ্ঞতা। জন, তার ভাই যশ এবং আরও কয়েকজন বন্ধু একে একে গুহার ভেতরে প্রবেশ করে। গুহার সংকীর্ণ পথ, যা বার্থ ক্যানেল নামে পরিচিত, এই নামের অর্থ আমি বলবো, সামনে দেখতে থাকুন। দলটি ঠিক করেছিল ডান পাশের পথ ধরে যাবে, কিন্তু ভুল করে তারা বাম পাশের একটা সরু গলি পথে ঢুকে পড়ে। অন্ধকার আর সরু পথ তাদের দিক ভ্রান্ত করেছিল। জন সেই সরু পথ ধরে এগোতে গিয়ে হঠাৎ করে আটকে যায়। তার শরীর এমনভাবে গেঁথে গিয়েছিল যে নড়াচড়া করার কোনো উপায় ছিল না। 48 ঘন্টা ধরে সে উল্টো হয়ে আটকে ছিল। তাকে বাঁচানোর জন্য 137 জন উদ্ধারকর্মী প্রাণপণ চেষ্টা শুরু করেছিল, কিন্তু কি হয়েছিল অবশেষে? তারা সেখান থেকে কি বেঁচে ফিরতে পেরেছিল? সেটা জানতে আজকে পুরো গল্পটা একদম শুরু থেকে বলবো। এই ঘটনা কেবল এক মর্মান্তিক দুর্ঘটনাই নয়, বরং এটি ছিল এক অনাকাঙ্ক্ষিত ভুলের মাসুল। আর সেই দিনের পর থেকেই নাটিপাটি নামক এই গুহা জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করি। ইউটাহ যুক্তরাষ্ট্রের একটা নান্দনিক রাজ্য। এখানকার সল্ট লেক সিটি থেকে প্রায় 55 মাইল দূরে অবস্থিত এই নাটিপাটি গুহা। এটি 1960 সালে ডেল গ্রিন নামের একজন ব্যক্তি প্রথম আবিষ্কার করেছিলেন। গুহাটি তার সংকীর্ণ টানেল এবং ঝুঁকিপূর্ণ পথের জন্য বিশেষভাবে পরিচিত ছিল। এমনকি এখানে শ্বাস নেওয়াও অনেক চ্যালেঞ্জিং হয়ে ওঠে। গুহাটি প্রাকৃতিক হাইড্রোথার্মাল প্রক্রিয়ায় তৈরি, যেখানে মাটির নিচ থেকে আসা উত্তপ্ত জল এবং খনিজ পদার্থ পাথরের গঠন পরিবর্তন করে এবং সংকীর্ণ পথ তৈরি করেছে। 1999 থেকে 2004 সালের মধ্যে এই গুহায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে, যার ফলে 2006 সালে কর্তৃপক্ষ গুহাটি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল উদ্দেশ্য ছিল এই বিপজ্জনক জায়গায় দুর্ঘটনা রোধ করা। তবে পেশাদার গুহা অভিযাত্রীদের অভিযোগ ছিল যে শৌখিন এবং অনভিজ্ঞ অভিযাত্রীদের জন্য গুহাটি বিপজ্জনক। তারা প্রস্তাব দেন যে কেবল অভিজ্ঞ অভিযাত্রীদেরকেই এই গুহায় অনুপ্রবেশের অনুমতি দেওয়া হোক। 2009 সালে দীর্ঘ বিতর্কের পর গুহাটি আবারও খুলে দেওয়া হয়। এবার বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়। গুহা অভিযানে অংশ নিতে হলে 3 সপ্তাহ আগেই অনলাইন রেজিস্ট্রেশন করতে হতো। শুধু তাই নয়, একটা দলে অন্তত 2 জন অভিজ্ঞ অভিযাত্রী থাকতে হবে এবং একেবারে একটা মাত্র দলকে গুহায় প্রবেশের অনুমতি দেওয়া হতো। জন এবং তার ভাই যশ, যারা কিছুটা হলেও গুহা অভিযানের অভিজ্ঞতা রাখতেন, নিরাপত্তার নিয়ম মেনে এই গুহায় প্রবেশের সিদ্ধান্ত নেন। কিন্তু তারা বুঝতে পারেননি যে এই অভিযান তাদের জীবনের চিরকালীন ছাপ রেখে যাবে। এই গুহা কেবল একটা প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটা সাহসিকতার পরীক্ষা এবং একটা দুঃখজনক ইতিহাসের নীরব সাক্ষী। সামনে কি ঘটতে চলেছে অপেক্ষা করুন, কারণ রহস্যের পর্দা ধীরে ধীরে উঠবে। 2009 সালের সেই অন্ধকার রাত, জন এবং তার ভাই যশ নিজেদের দল নিয়ে নাটিপাটি গুহার গভীরে রহস্য উন্মোচনের জন্য প্রস্তুত। তারা জানতো যে গুহাটা কত বিপজ্জনক, কিন্তু রোমাঞ্চকর অভিযানের লোভ সামলাতে তারা পারেনি। নাটিপাটি গুহার সংকীর্ণ পথগুলো খুবই জটিল। গুহার মানচিত্র অনুসারে বার্থ ক্যানাল থেকে 2টি পথ বেরিয়ে যায়। ডান দিকটি অপেক্ষাকৃত নিরাপদ হলেও বাম দিকের অ্যাডস পুশ ছিল অত্যন্ত সংকীর্ণ ও ভয়ঙ্কর। এই অংশ বেশিরভাগেরই অজানা এবং অনিরাপদ ছিল, যেখানে ঢোকাও ছিল প্রাণঘাতী। জন ও যশের দল 2টি ভাগে বিভক্ত হয়। সহজ পথ বেছে নেওয়া দলের লোকেরা বিগ রুমের দিকে যায়, আর জন, যশ এবং কয়েকজন সাহসী সদস্য বিগ স্লাইড হয়ে বার্থ ক্যানালের দিকে অগ্রসর হয়। তারা জানতো এই পথটি চ্যালেঞ্জিং হলেও সামনে হয়তোবা বড় একটা বিষয় রয়েছে যেটা দেখতে তারা আগ্রহী, যেখান থেকে ঘুরে আসা সম্ভব। জন তার উত্তেজনাকে আর ধরে রাখতে পারছিল না। সে সবার আগে সিদ্ধান্ত নেয় সে আগে যাবে, কিন্তু বার্থ ক্যানাল অতিক্রম করার সময় সে একটা বড় ভুল করে বসে। এমন বিপজ্জনক গুহায় সাধারণত মানুষের পা সামনের দিকে রাখে এবং ধীরে ধীরে এগোয়, কিন্তু জন উল্টো অবস্থায় মাথা সামনের দিকে দিয়ে পা পেছন দিকে রেখে স্বাভাবিকভাবে এগোতে শুরু করে।
তবে গুহার ক্ষেত্রে সেটা ছিল অস্বাভাবিক। ক্যানেলের সরু অংশে ঢোকার পর জন দুটি পথ দেখতে পায়। কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে সে বাম দিকের পথটা বেছে নেয়, যা ছিল তার জীবনের সব থেকে বড় একটা ভুল। এই পথটা ছিল এডস পুশ, যেখানে প্রবেশ করা মানে জীবনের জন্য চরম ঝুঁকি নেওয়া। জন এগিয়ে যেতে থাকে অজানা বিপদের দিকে। জন যতই এগোতে থাকে ততই গুহার পথ সরু হয়ে আসে, শ্বাস নেওয়া কঠিন হয়ে যায় আর শরীর আটকে পড়ে। সেই মুহূর্তে জন বুঝতে পারে সে ভুল পথে এসেছে, কিন্তু তখন আর তার পেছনে ফেরার কোনো উপায় ছিল না। সামনে কি অপেক্ষা করছে তা অজানা, কেবল এক গভীর অন্ধকার আর বিপদের ছায়া। গল্পের এই পর্যায়ে আপনি কি ধারণা করতে পারছেন সামনে কি হতে চলেছে? জন কি বেঁচে ফিরতে পারবে, নাকি এই গুহাই তার চিরকালীন কারাগার হয়ে উঠবে? অপেক্ষা করুন, কারণ রহস্য আরও গভীর হতে চলেছে। জন যখন এডস পুশে প্রবেশ করলো তখন গুহার পথ আরও সংকীর্ণ এবং বিপজ্জনক হতে লাগলো। সে ভেবেছিল হয়তো সামনে কোনো খোলা জায়গা বা ঘুরে আসার পথ আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যে এটি ছিল এক মারাত্মক ভুল। তার দেহ গুহার সংকীর্ণ অংশে আটকে পড়ে আর পিছিয়ে আসার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। জনের ভাই যশ এবং তার দুই বন্ধু এই পরিস্থিতি সম্পর্কে কিচ্ছু জানতো না এবং তারা তাকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। জন ককস্ক্রু নামের একটা জায়গায় পৌঁছে যায়, যেখানে এমন একটা সরু পথ যেখানে বেশিরভাগ সময় শুধু ছোট উচ্চতা ও ওজনের লোকেরা প্রবেশ করতে পারে। আগে এখানে 16 বছর বয়সী ব্রক ক্লার্ক নামের এক কিশোর আটকে গিয়েছিল, যাকে রক্ষা করতে 14 ঘন্টা লেগে গিয়েছিল। কিন্তু জনের অবস্থা ছিল আরও খারাপ। তার উচ্চতা ছিল 6 ফুট এবং ওজন প্রায় 90 কেজি, যা গুহার সংকীর্ণ পথ অতিক্রম করার জন্য অত্যন্ত বিপজ্জনক। তার দেহ গুহার গড়নের সঙ্গে সেটে গিয়েছিল এবং মাধ্যাকর্ষণের প্রভাবে সে ধীরে ধীরে আরও গভীরে স্লাইড করে। অবশেষে সে এক সংকীর্ণ ক্রেভিসে পৌঁছে যায়, যা আকার ছিল একটা ওয়াশিং মেশিনের ছোট্ট খোলা অংশের মতো। জন সেই ক্রেভিসের 70 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টোভাবে ঝুলে থাকে, আর তার পা ক্রেভিসের সরু অংশে এবং মাথার গভীরতায়। জন বুঝতে পারে সে এমন একটা জায়গায় আটকে গিয়েছে যা থেকে বের হওয়া অসম্ভব। সে চিৎকার করে তার ভাই যশকে সতর্ক করে দেয়, যশ আর সামনে এগিয়েও না, আমি এখানে আটকে পড়েছি। যশ দ্রুত পরিস্থিতি বুঝে জনের কাছে যাওয়ার চেষ্টা করে। স্মার্টলি সে পা সামনে এবং মাথা পেছনে রেখেই ককস্ক্রু এলাকায় অতিক্রম করে। কিছুক্ষণের মধ্যেই সে জনের কাছে পৌঁছে যায়। জন তখন বলল যে সে ভুল পথে চলে এসেছে এবং এক ডেড এন্ডে আটকে গিয়েছে। যশ তার ভাইকে টেনে তুলতে চেষ্টা করে, কিন্তু জনের ওজন ও গুহার সংকীর্ণ পথের কারণে এটি অসম্ভব হয়ে ওঠে। জায়গাটা খুব ছোট ছিল, প্রতিবার টানার পরেও জন পুনরায় আবার তার আগের অবস্থায় পিছলে পড়ছিল। এই সময় যশ বুঝতে পারে যে তার একার পক্ষে জনকে উদ্ধার করা সম্ভব নয়। সে দ্রুত গুহা থেকে বেরিয়ে যায় এবং পেশাদার রেস্কিউ টিমকে ডাকার সিদ্ধান্ত নেয়। গুহার সংকীর্ণ পথ এবং কম অক্সিজেনের কারণে এটি অত্যন্ত ক্লান্তিকর এবং শ্বাসরুদ্ধকর ছিল। যশ যখন বাইরে গিয়ে সাহায্য চাইল তখন রেস্কিউ টিম ঘটনাস্থলে পৌঁছাতে আরও কয়েক ঘন্টা সময় নেয়। এদিকে জন তার অস্বস্তিকর অবস্থায় নিজেকে শান্ত এবং ধৈর্য ধরে রাখতে চেষ্টা করছিল। অবশেষে রেস্কিউ টিম এসে পৌঁছায়, কিন্তু তাদের সামনে ছিল এমন এক চ্যালেঞ্জ যা আগে তারা কখনো মোকাবেলা করেনি। এই সংকীর্ণ এবং বিপজ্জনক গুহার আটকে পড়া জনকে কিভাবে উদ্ধার করা হবে, তার ভাগ্যে কি অপেক্ষা করছে? গল্প কি এখানেই শেষ? না, এখান থেকে আরও একটা শুরু, নতুন এক উত্তেজনা। নাটিপাটি গুহার গভীরতা তখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি। জন সেই সংকীর্ণ ক্রেভিসে উল্টোভাবে আটকে ছিল এবং প্রতিটি মুহূর্ত তার জন্য ছিল জীবন আর মৃত্যুর দ্বন্দ্ব। প্রথম রেস্কিউ টিমের সদস্য হলো সুজি মটোলা। তার উচ্চতা এবং শারীরিক গঠন জনকে উদ্ধার করতে সাহায্য করতে পারে, এই আশা নিয়ে তাকে গুহায় পাঠানো হয়। সুজি ধীরে ধীরে গুহার সরু পথ ধরে এগিয়ে জনের অবস্থানে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি দেখতে পান জন এমন একটা অবস্থানে আটকে আছে, সেখানে তার পা দুটি দেখা যাচ্ছে, কিন্তু মাথা সেটার গভীরে। সুজি তাকে সান্ত্বনা দেন, হালকা কথা বলেন এবং চেষ্টা করেন তার পায়ে রশি বেঁধে তাকে টেনে তোলার, কিন্তু জনের ওজন এবং সংকীর্ণ গুহার কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। 2 ঘন্টার চেষ্টা শেষে সুজি হঠাৎ গুহা থেকে বের হয়ে আসেন। পরবর্তী পরিকল্পনা ছিল পুলিশ সিস্টেম। এটি একবার 5 বছর আগে ব্যবহার করে ব্রক ক্লার্ক নামের একজন যুবককে উদ্ধার করা হয়েছিল। জনের জন্য একই পদ্ধতি করার সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ সিস্টেম ইনস্টল করার কাজ শুরু হয়, কিন্তু সংকীর্ণ পথের কারণে এটি অত্যন্ত সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এদিকে জনের সাথে যোগাযোগ বজায় রাখতে একটা টেলিকম সিস্টেম স্থাপন করা হয়। এর মাধ্যমে জন তার স্ত্রী এমিলির সঙ্গে কথা বলেন। এমিলি তাকে সাহস দেন আর জন প্রতিশ্রুতি দেয় যে সে নিশ্চয়ই বেঁচে ফিরবে। এই কথোপকথন জনকে কিছুটা মনোবল জগায়। পরবর্তী রেস্কিউ টিমের সদস্য রিয়ান গুহায় প্রবেশ করেন। তিনি পুলিশ সিস্টেমকে ব্যবহার করে জনকে ধীরে ধীরে টানতে শুরু করেন। কিছুটা সাফল্য মেলে, জন প্রায় বেরিয়ে আসার কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু সংকীর্ণ গুহার কারণে তার পা বরাবর গুহার ছাদের সাথে ধাক্কা খাচ্ছিল।
এটি তাকে অসহ্য যন্ত্রণা দিচ্ছিল এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শেষমেশ রিয়ান একটা ভয়ঙ্কর সিদ্ধান্তের কথা ভাবতে শুরু করে। জনকে মুক্ত করার জন্য তার হাঁটুর জয়েন্ট ভেঙে ফেলবে সে। এই সিদ্ধান্ত ছিল শেষ বিকল্প এবং এটি গ্রহণ করা মানে জনের জীবনের সঙ্গে বড় একটা ঝুঁকি নেওয়া। এই মুহূর্তে গুহার গভীরতা, জনের অসহায় অবস্থা এবং রেস্কিউ টিমের সংগ্রাম যেন এক অনিশ্চিত পরিণতির দিকে এগিয়ে চলেছিল। জন কি বাঁচবে? এই ভয়াবহ পরিস্থিতির সমাধান কিভাবে হবে? গল্প এখানেই শেষ নয়। তার এই দুঃসহ অবস্থায় 137 জন উদ্ধারকারী তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েও তাকে বাঁচাতে পারেননি। জনের অবস্থা ছিল অত্যন্ত সংকীর্ণ এবং ঝুঁকিপূর্ণ একটা ক্রেভিসে, যেখানে তার শরীর 70 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টোভাবে আটকে ছিল। এই অবস্থাতেই জন শারীরিক এবং মানসিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছিলেন। দীর্ঘ সময় উল্টো অবস্থায় থাকার কারণে তার দেহের রক্ত সঞ্চালন ব্যাহত হয় এবং তার হার্ট ক্রমাগত অতিরিক্ত চাপের মুখে পড়ে। এক পর্যায়ে জন আর সাড়া দেয় না। রেস্কিউ কর্মীরা শেষ চেষ্টা হিসেবে পুলিশ সিস্টেম পুনরায় ইনস্টল করার চেষ্টা করে, কিন্তু সংকীর্ণ গুহার কারণে এটি কার্যকর হয় না। অবশেষে যেটা বললাম, তার মৃত্যু তার অবধারিত হয়ে পড়ে। ডাক্তাররা জানান তার মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্ট এবং মাথায় রক্ত জমে যাওয়ার কারণে হয়েছিল। এই ঘটনা জনের পরিবার এবং উদ্ধারকারীর দলের জন্য এক গভীর ট্র্যাজেডি হয়ে ওঠে। এমিলি এবং তার পরিবার বিশ্বাস করতে পারছিলেন না যে শুধুমাত্র একটা সামান্য ভুলের কারণে একজন মানুষ তার জীবন হারাতে পারে। তাদের মতে জনকে কার্যত জীবন্ত অবস্থায় গুহায় সমাধিস্থ করা হয়েছিল। নাটিপাটি গুহার এই ঘটনা শুধু একটা দুঃখজনক দুর্ঘটনা নয়, এটি আমাদের সতর্ক করে দেয় যে প্রকৃতির সঙ্গে সংঘাত কতটা ভয়াবহ হতে পারে। জনের সাহস এবং সংগ্রাম তার স্মৃতিকে চিরকাল ধরে রাখবে এবং এই ঘটনা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে, যা গুহা অভিযাত্রীদের আরও সতর্ক এবং সচেতন হতে শিখাবে। 2009 সালের 26শে নভেম্বর, থ্যাঙ্কসগিভিংয়ের সকাল। নাটিপাটি গুহার ঘটনার পর জন এডওয়ার্ড জোনাসের দেহ উদ্ধার করা অসম্ভব বলে সিদ্ধান্তে আসে কর্তৃপক্ষ। জনের পরিবার এবং গুহার পরিচালনা কমিটির মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে জনের দেহকে গুহার ভেতরে চিরস্থায়ী বিশ্রামের জন্য রেখে দেওয়া হবে। এটাকে বিশ্রাম বললে বিষয়টা কেমন যেন শোনা যায়। কিছুদিন পর নাটিপাটি গুহার প্রবেশপথ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। কংক্রিট দিয়ে সিল করে দেওয়া হয় গুহাটি, যেন আর কেউ এই বিপজ্জনক অভিজ্ঞতার শিকার না হয়। গুহার প্রবেশপথে জনের স্মৃতিতে একটা স্মারক স্থাপন করা হয়, যা তাকে সম্মান জানায়। আজ এই গুহাটি জন জোনাস হিলস নামে পরিচিত। জন কিন্তু একজন মেডিকেল ছাত্র ছিল, তাই এই মর্মান্তিক পরিস্থিতিতে সে নিজ শরীরের প্রতিটি পরিবর্তন সম্পর্কে সচেতন ছিলেন। মৃত্যুর আগে তার অনুভূতি কেমন ছিল তা কল্পনা করাও ভয়ঙ্কর। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে তার মুক্তি আর সম্ভব নয়। এই ঘটনাটা শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি একটা শিক্ষা। গুহা অনুসন্ধান যেমন রোমাঞ্চকর, তেমনি বিপজ্জনকও। এই ঘটনাটি আমাদের সতর্ক করে দেয় যে যে কোনো অভিযানে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। জনের জীবন সংগ্রাম এবং তার পরিণতি নিয়ে 2016 সালে ইসাক হালাসামা পরিচালিত দ্য লস্ট রিসেন্ট নামের একটা চলচ্চিত্র নির্মিত হয়েছিল। এটি জনের কাহিনী এবং তার অমর সাহসিকতাকে চিরকাল স্মরণীয় করে রেখেছে। নাটিপাটি গুহার এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়। জনের স্মৃতি যেন চিরকাল বেঁচে থাকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সতর্ক বার্তা হয়ে ওঠে, সেজন্য আমাদের চেষ্টা থাকবে। তা আজকের এই গল্পটা আপনার কেমন লাগলো? এটা কিন্তু বাস্তব গল্পই এক্সপ্লেন করা হবে এই চ্যানেলে। সত্যি শ্বাসরুদ্ধকর ছিল আজকের ঘটনাটা, আমি আশাও রাখতে পারিনি এরকম। আর হ্যাঁ, যারা হিন্দি বোঝেন তারা তো এগুলো সার্চ করে দেখতেই পারেন। সত্যি কথা বলতে এটা আমি একটা হিন্দি ভিডিও থেকে কভার করেছি। গল্পটা আমি হিন্দিতে শুনেছি, তারপর নিজের মতো করে গুছিয়ে লিখেছি। তো আজকের ভিডিও আমার উপস্থাপনায় কেমন লাগলো সেটা বলতে পারেন, কমেন্ট বক্সে লাইক করতে পারেন ভিডিওতে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল। আর যদি এমন আরেকটা গল্প দেখতে চান তাহলে এই যে স্ক্রিনে ভেসে উঠেছে এইটাতে ক্লিক করতে পারেন। ধন্যবাদ।